হ্যালো বন্ধুরা, সকলকে অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। এখন দেখেছো কিরকম বিরক্ত করে এই ছেলেটা। ভিডিওটা সবে শুরু করলাম, এই হচ্ছে আমার ঘরে। আদার্স ইউটিউবারদের মতন কেন লাগে না তোমরা বলো তো? দেখেছো? আচ্ছা হয়েছে, যাও। এই তো বাবা গেছে, নাও। ওর বাবা যেখানে যেখানে থাকবে ও সেখানে সেখানে গুড়গুড় করবে। তো আজকে আমাদের হচ্ছে ওই আমাদের যে অফিস স্টাফ আছে তারা ফ্ল্যাট কিনেছে, তো সেখানে আমরা যাচ্ছি, পুজো আছে আর কি। তো রেডি হয়ে নিয়েছি, ওরা পাঞ্জাবি পরে নিয়েছে আর আমি এখন সবার লাস্ট। আজকে আমার সকাল থেকে এনার্জি নেই। আজকে একটু রোদ উঠেছে, প্রায় 6-7 দিন বাদে একটু রোদ উঠেছে। সব জায়গায় রোদ একদম চলে গেছে। আমার আরো এনার্জি লস হচ্ছে কেন বলো তো? আমি খাওয়া দাওয়াটা কমিয়ে দিয়েছি না। একটু তো খাওয়া দাওয়া কমাতে না হলে আমি মোটা হয়ে যাচ্ছি। কিন্তু কি খিদে পাচ্ছে আমি তোমাদের কি বলবো। আর খেলেই মোটা হয়ে যায়, মানে কি বলো তো, আমি সবই খাচ্ছি, লুচি খাচ্ছি, পোলাও খাচ্ছি, পরোটা খাচ্ছি, সবই খাচ্ছি। পরোটা খেলে একটা, লুচি তো খাইনি, না লুচি খেয়েছি কালকে, 3টে লুচি খেতে পারিনি জানো, আমার এমন অবস্থা হয়ে গেছে। 2টো লুচি খেয়েছি, আমার ছেলেকে একটা দিয়ে দিয়েছি আবার। তারপরে হচ্ছে রাইস এইটুকু খাই, খিদে পেলেও কম খাই। আর যার ফলে কি আমার পুরো এনার্জি, সেই যে মাঝখানে একটা এনার্জি চলে এসেছিল। কাজকর্ম সবই করি, কিন্তু কি বলতো, এই কিছুক্ষণ পরে মনে বসি, কিছুক্ষণ পরে মানে ভালো লাগতে থাকে না। দেখো আবার সেই শুকনো শুকনো ব্যাপার চলে এসেছে। জামা কাপড় পরলে ভালো লাগে, কিন্তু নিজের ভেতরেই যদি এনার্জি না থাকে কি করব বলো না? তো তোমরা অনেকেই বলবে তুমি প্রপার নিউট্রিশন যাচ্ছে না। আমি কিন্তু সব যেরকম ডায়েটিশিয়ান আমাকে বলেছে আমি সেরকম ডায়েট মেনটেন করি, সব কিছু করি। সেই যে নিয়েছিলাম অনেকদিন আগে, সেই ডায়েট চার্টই ফলো করি। তো তারপরেও আমার এরকম হয়। অ্যাকচুয়ালি আমরা হচ্ছে খাতে পিতে ঘাড়কা, তো দাবিয়ে খাবো, এই মিষ্টি খাবো, এই মালপোয়া খাবো, এই দুধ চা খাবো, একদম বিস্কুটের কৌটো নিয়ে বসবো, চা দিয়ে খেতে খেতে লুচি দিয়ে চা খাবো। সেই সব বন্ধ করে দিয়েছি তো। গ্রিন টি, লিকার চা, চিনি ছাড়া, এইসবে কি আর এনার্জি আসে? দূর ডায়েটের নিকুচি। ডায়েট করছি না গো, ডায়েট করছি না, ওই যে কোয়ান্টিটিটা কমিয়েছি, এই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। শরীরে একদম না খেলে মনে শান্তি আসে, কিন্তু খেলেই তো হয়ে যাবে ওভারওয়েট, সেটাও তো উচিত নয় না। মহা ফাপড়ে পড়েছি। যাদের ফ্যামিলিতে মোটার ধাঁচ আছে তাদের যে কি কষ্ট সে শুধু তারাই জানে। বেশি কিছু সাজুগুজু করবো না বাবা, শুধু একটু কাজল পরবো, একটু লিপস্টিক পরবো, হন হন করতে করতে চলে যাবো, হন হন। ও বাবা, কানে দুল টুল তো পরতেই হবে। সারাতন দেখেছো, চল। তো প্রথমে ভাবলাম এর সাথে একটা সোনার দুল পরি ছোটো মতন, তারপরে আবার ভাবলাম যে থাক, এটাই ঠিক আছে, এটা মানাচ্ছিল আর কি, যেটা গতকাল আমি পুজোর সময় শাড়ির সাথে পরেছিলাম। এটা ওই সিটি গোল্ড, ঠিক হ্যাঁ ওরকমই আর কি, মানে ভালো। এটার সাথে একটা সেট আছে, ওই খুব বেরিয়েছিল না মা দুর্গার ছবির সাথে, মানে মনে হবে যেন মা দুর্গার মুখ, তো তার সাথে সেই সেটের সাথে এই কানের দুলটা ছিল। আর তারপর গলায় আর অন্য কিছু পরতে ইচ্ছে করলো না, সিম্পল সোনার চেনটাই শুধু পরবো ভাবলাম, কিন্তু তারপরেও গলাটা ফাঁকা ফাঁকা লাগছিল। আর সত্যি বলতে আমি না এখন রাস্তাঘাটে বা কোথাও চেন পরে যেতে ভয় পাই, তার কারণ কোথায় গিয়ে পড়ে যাবে জিনিসটা, তো সেই জন্য আমার সত্যি বলতে কনফিডেন্স পাই না। তো সেই জন্য সবসময় পরে থাকি না। তোমরা দেখবে আগে যদি আমার ভ্লগ যারা দেখতে তারা দেখতে আমি সবসময় কিন্তু গলায় চেন পরে থাকতাম, এখন আর পরে থাকি না। আর এই যে একদম টাসেল দেওয়া যে মঙ্গলসূত্র, এগুলোকে আমাদের মঙ্গলসূত্রই বলে, টাসেল দেওয়া যেগুলো, সেইটা একটা পরলাম। আর এই যে ফার্স্ট যে কচুরি আর ছোলার ডাল দিয়েছিল ওইটুকুই ভিডিও নিয়েছিলাম, কারণ ওইখানে একটু অসুবিধা হচ্ছিল। আর এই যে মুস্কান, আমরা বসেছি খেতে, তখন বেশ অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 3:30 পৌনে 4টে এরকম সময়। এখানে যে ফ্ল্যাট কিনেছে, এটা অ্যাকচুয়ালি সচিনের যে ফ্ল্যাট সেখানেই, তার অপোজিটে। এখানে খাওয়া, ছাদ থেকে দেখো কি দারুণ দেখা যাচ্ছে মাঠটা। আমার রোবলক্সের অ্যাকাউন্ট, আমরা ছাদে দাঁড়িয়ে আছি, এই যে খাওয়া দাওয়ার সব অ্যারেঞ্জমেন্ট চলছে। অ্যাকাউন্টের মধ্যে আমারটা এখন খেতে বসেছে, আমাদের খাওয়া হয়ে গেছে। তো এই জাস্ট এলাম, বাড়ি ঢুকলাম, অবস্থা দেখো। এইখান থেকে এইটুকু যাবো তাও যেন ক্লান্ত হয়ে গেছি। খেয়েছি দিয়েছি, ছাদে খাইয়েছে তো ওইটুকু ভালো করে দেখাইনি তোমাদের। কড়াইশুঁটির কচুরি, ছোলার ডাল, পোলাও, আলুর দম, ছানার কোফতা, রসগোল্লা, চাটনি, পাঁপড়, এইসব ছিল।
তারপর আমরা অনেকক্ষণ বসে আড্ডা মারলাম নিচে সচিনের ঘরে, ফটো টটো তুললাম, চলে এসেছি। এখন বাজে বিকেল 5টা। এসে আমার না ওখানেই মনে হচ্ছে আমি বিছানাটার উপরে শুয়ে ঘুমোই। ওদের সব পুজো হচ্ছে, হাবান হচ্ছে। এই বাবাই ফ্যান চালাস না। আমি আর ভেতরে কিছু দেখাইনি, এত ওদের লোকজন এসছে না, আমরা ঘরে চুপ করে বসেই ছিলাম। তো এই হচ্ছে ওদের, তো মানে অন্যরকম ধরনের, আমাদের গৃহপ্রবেশ যেমন হয় ওদের অন্যরকম, ওদের অনেক বড় করে পুজো টুজো হয় অনেকক্ষণ টাইম নিয়ে। তো ওদের 3টে ভগবানের পুজো হয় দেখলাম তো, জয় মাতা দি মানে বৈষ্ণো দেবী, আর লক্ষ্মী গণেশ, আর নারায়ণ। নারায়ণটা সবাই করে। নারায়ণ পুজো তো আমাদের যেমন নারায়ণ পুজোই হয় মেনলি, আর যদি গৃহদেবতা থাকে। হ্যাঁ, তো এই এত সেজে গুজে কিছুই যায়নি, একটু কাজলটাই পরেছি, ওপরেও দিয়েছি নিচেও, মানে চোখের ওপরেও দিয়েছি নিচেও দিয়েছি। এই হচ্ছে ব্যাপার। ভালো শাড়িটা পরে গেছি। এখন কিছুই করবো না, লিপস্টিক আইলাইনার কাজল কিচ্ছু তুলবো না, শাড়িটা ছেড়ে শুধু ঘুমোবো আজকে। আবার আমি কি বাবা হাসছো কেন মনে মনে মিটি মিটি? তো এই সময় সন্ধ্যা পেরিয়ে গেছে, চলে এসেছি রান্নাঘরে চা বানাবো বলে। তো এই যে কদিন আগে যে ধ্রুবটি নিয়ে এসেছিল আশিস, সেই অনেকটা দূরে গেছিলো, সেখান থেকে নিয়ে এসেছিলো লালবাজার, ওইখানে কাজে গেছিলো। তো এই চা পাতাটা এখানে শেষ হয়ে গেল, আর টাটা টি গোল্ড আনিয়েছে। আর কোনো রকম চা পাতা নেই এখন, আমার এক্সপেরিমেন্ট করবার মুডই নেই। তার কারণ হচ্ছে আর কোনো চা পাতাই আমার ভালো লাগছে না। অনেক কিছু এদিক ওদিক করে দেখলাম, কিন্তু সেই আমাকে টাটা টি গোল্ডেই ফেরত আসতে হলো। এই জন্যই টাটা টি গোল্ডের এত দাম দিনের দিন বেড়ে যাচ্ছে। আর টেস্ট মানে যত অনেক বেশি পরিমাণে এখন দিতে হয় চায়ে, দেখবে তবে খুব লিকার আসে, কিন্তু ওই যে স্বাদে গন্ধে সব কিছুতেই আলাদা। তো বেশ কিছুক্ষণ দুপুরে রেস্ট নিলাম। রেস্ট বলতে কি, আজকে ঘুমোইনি, কারণ আয়ুষ্মান এতটুকু শোয়নি। আর ও যখন ঘুমোয় না বা শোয় না ভীষণ মানে অস্বস্তি করে, বিরক্ত করে। তো ওকে পড়াচ্ছিলাম, আর আমি একটু মাঝে মাঝে পড়াটা ধরবার সময় ওই তন্দ্রা এসে যাচ্ছিলো, এইটুকুই। তো ভাবলাম উঠে একটুখানি চা খাই, না হলে মাথা ধরে যায়, জানো তো, ওই যে একটা অস্থির ভাব থাকে না, ওই জন্য মাথা ধরে যায়। তো এখানে আমাদের জন্য চা নিয়ে নিয়েছি, আর ওখানে ওরা এখনও পর্যন্ত বিছানাতেই রয়েছে, যেহেতু অনেক দেরি করে আসিস, মানে আমাদের খাবার পর আসিস আবার খেয়েছে, সেই আবার বলতে ও আমাদের খাবার পরেই খেয়েছে, ফলে ওর খেতে 4:30 পৌনে 5টা বেজে গেছিলো। ওই অত বেলায় খেয়ে ওরও শরীরটা অতটা ভালো লাগছিল না। দেখবে হয় না শীতকালে খাওয়া দাওয়ার পরে বেশি খেয়ে ফেললে আবার আরও কষ্ট হয়। ওই জন্য অল্প করে চা করলাম, চা খেলে আমাদের ঝরঝরে লাগবে, সেই জন্য আজকে রাতে আবার একটা ভালো জিনিস বানাবো। আগের থেকেই আমি গতকাল থেকেই এটা প্ল্যান করে রেখেছিলাম, কেন আবার এটা প্ল্যান করেছি সেটাও তোমাদের পরে বলছি। তো চলো আগে তো এই চাটা খেয়ে নিই, তারপরে দেখা যাবে। চা খেয়ে কিচেনে আবার চলে এসেছি, আর আমার ছেলে দেখুন আজকে ওকে দিয়ে সন্ধ্যা দিয়েছি। আমাকে ও রোজ যখনই সন্ধ্যা দেবে ঠাকুরের যে ধূপ দিই সেখান থেকে যে মানে ছাইটা থাকে সেটা দিয়ে আমাকে টিকা পড়বে, নিজে একটা বড় করে টিপ পড়বে, মনে হবে সেই ছোটবেলা যেরকম করে গোল করে টিপ পরিয়ে দিতাম সেরকম। তো এখন বাজে এই দেখো কটা, 8:30 বাজে, এগুলোটা একটু ফাস্ট আছে। তো গতকাল যে হাঁড়িটা কিনেছিলাম না, সেই হাঁড়িটা জানো তো পাল্টাতে হয়েছে। একটা বড় মানে এদিক থেকে ওদিক অব্দি মনে হবে যেন ডিজাইন, কিন্তু মাঝখানে অনেকটা বার নেই, মানে একটা না ক্র্যাক পুরো মোটা করে, যেন ভেতরে ধরো গরম এটা কিছু থাকে তো, যেন ওটা লেগে গেছিল, মানে ভেতর দিকে ঢুকে এরকম ফাঁক হয়ে গেছে। তো ওটাকে বদলিয়ে নিয়ে সকালবেলা আশিস গেছিল, নিয়ে এসছে। আমি বলেছিলাম একটা ঢাকনা নিয়ে আসতে, ঢাকনা ছাড়া ভালো লাগছিল না। এখন বলো ভালো লাগছে না দেখতে? একদম ছোট্ট পুচকু একটা হাঁড়ি, ছড়ানোটা নিয়েছি। যদি গোল টাইপেরটা নিতাম আরো ছোট লাগতো, এটা যেহেতু ছড়ানোটা ওই জন্য মনে হচ্ছে একটু বড়। মোটামুটি আমাদের 3 জনের ধরো ভাত ইজিলি খুব ভালো মতন হয়ে যাবে। আমি তো ডেচকিতে ভাত করি, স্টিলের ডেচকিতে ভাত করি। তো কি করব, আমাদের ভাত আমরা খাই অল্প, আমি আয়ুষ্মান তো খুবই অল্প খাই, আশিসের জন্য যেটুকু নিতে হয়। তো সেই জন্য একটা ছোট্ট হাঁড়ি দরকার ছিল। অনেক কটা হাঁড়ি আমার, অনেক হাঁড়ি ডেচকি, তোমরা তো জানোই যে আমার এই সমস্ত কেনা সোনার অনেক মানে বাতিক আছে, আমার শাশুড়ি বলে খালি কেনা বাতিক। আর এইদিকে সমস্ত জামা কাপড় দেখছো, এগুলো সব আশিস আর আয়ুষ্মানের বাইরে মেলা ছিল, সেগুলো রেখেছি, এখন ভাঁজ করব। ওই ঘরটা ক্লিন করে এসেছি, আয়রনটা সকালে করেছে, আয়রনটা ঢোকায় না, তো আমাকে ঢোকাতে হবে। এই দেখো এই ঘরের বিছানা ক্লিন করেছি, মানে সমস্ত কিছু সরিয়েছি। আর গ্লাসটা
জল দিয়েছিলাম আয়ুষ্মান বেরোনোর সময়, ওকে জল দিয়েছিলাম। এটাকে রাখবো। আর দুদিন ধরে মানে আজকে সকালে অবধি মানে লাঞ্চ অবধি নিরামিষ চলেছে পুরো। গতকাল কি মনে হয় পরশু দিন থেকে আমাদের নিরামিষ চলছে। তো সেই জন্য আশিস বললো আজকে একটু অল্প করে চিকেন করো, একদম ফ্রিজে অল্প একটু চিকেন আছে, তো ওই চিলি চিকেন করবো। কিন্তু চিলি চিকেনের রেসিপি আজকে তোমাদের শেয়ার করবো, আমি বহুবার শেয়ার করেছি। কন্টন চিকেন তোমাদের সাথে শেয়ার করেছি। ও রুচি বলেছে ওটা কন্টন না, ওটা ক্যান্টন, CANTON। তো আমি মানে কি বলবো, তো ওই যে ভিডিওতেই দেখেছি, আমি এটা হাটারিতে বহুবার গেছি খেতে, কিন্তু কোনোদিন আমি এই কন্টন চিকেন খাইনি, মানে অর্ডারই করিনি কোনোদিন। তো চাইনিজ রেস্টুরেন্টে গেলে আমার খুব একটা বাজে স্বভাব আছে, আমি কোনো কিছু খুব একটা মানে সাহস সঞ্চয় করে অর্ডার করতে পারি না নতুন কিছু। আমার এক বান্ধবী ছিল, তার সাথে গেলে ও বলতো সিঙ্গাপুরিয়ান চিকেন এগুলো সমস্ত অর্ডার করে ও বলতো ট্রাই তো কর, কেমন হয়, ভালো হোক না খারাপ হোক, না খেলে বুঝবি কি করে। তো আমি খুব একটা সাহস পাই না, আমি ওই ভয় ড্রাই চিলি চিকেন, চিলি ফিশ খাই না, এই না হলে চিকেন 65 এইরকম কিছুই অর্ডার করতাম। তো এই একই দেখবে রান্না, এই যে ক্যান্টন চিকেন যেটা দেখবে সেম কিন্তু প্রসেস, খালি একটু সবজি দিতে হচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার, আমি ওই জন্য কন্টন চিকেন বলেছি। তো মানুষের থেকে জানতে জানতেই তো শিখবো। ও যেটা আমি শেয়ার করব সেটা হচ্ছে আজকে ওই অনুষ্ঠান বাড়ি যাওয়ার আগে আমি অনেকটা পরিমাণে এই ডাল ভিজিয়ে রেখে গেছিলাম। এটা হচ্ছে বিউলির ডাল, বা যারা বিউলির ডাল মানে বুঝবে না তাদের জন্য বলি এটা কলাইয়ের ডাল। হ্যাঁ, তো এই কলাইয়ের ডাল দিয়ে কিন্তু আমরা ওই দই বড়া বলো, রস বড়া বলো, এগুলো বানাবো। তো গতকাল গেছিলাম যে মেলাতে, তো আমার হাজবেন্ড মানে মিষ্টি ওই কি বলে ওটাকে, যে পিঠের দোকান থাকে না, ওই পিঠের দোকান দেখলেই ওর পিঠে খেতে ইচ্ছা করে। আর কালকে তো চূড়ান্ত ভিড় ছিল সরস্বতী পুজো। ও দাদা রসবড়া কত, রসবড়া খেতে ভালোবাসে। আর পিঠে টিঠে করে করে ভালো লাগে না, বহুবার খেয়েছি, ভালো লাগে না, এত মিষ্টি দেয়, যার জন্য কোনো পিঠে অর্ডার করিনি। তো ও না রসবড়া খেতে খুব ভালোবাসে। সে শুনতেই পাচ্ছে না, এরকম তোমার আওয়াজ শুনতে পাবে না, কারণ সামনে এতজন কাস্টমার আছে, তোমার আওয়াজ শুনতে পাবে না, তুমি খেও না, আমি বানিয়ে দেবো। ওই জন্য আমি আজকেই ওকে বানিয়ে দেবো। আমার বর খেতে চেয়েছে আর এতবার ডেকেছে, আমার এত শুনতেই পাচ্ছে না, আমি ওকে নিয়ে সরেছি, ছাড়ো আমি তোমাকে বানিয়ে দেবো। তখন তো আমরা তো স্ত্রী না, আমাদের মনে তো মায়া বেশি। যতই জানি আশিসের শরীরের জন্য মানে কি এতটা ওয়েটটা বেড়ে যাচ্ছে না, এত ওয়েট বেড়ে গেছে না, ওর এখন কন্ট্রোল করাটা মানে ওর ওয়েট কমানোটা খুব ডিফিকাল্ট। তার উপর ওর এত হেক্টিক শিডিউল থাকে যে সকালবেলা উঠে হাঁটতে যাবে বা কোথাও জিমে যাবে ওর পক্ষে সম্ভব না। সারাক্ষণ বাইক নিয়ে এই করে করে ওর ওয়েটটা বেড়ে যাচ্ছে। তো সেই জন্য ভাবলাম যে থাক গিয়ে কি আর করবো, তাও তো একটু ঘরে বানিয়ে দিই, তবু তো আমার বরটার একটু মনে খুশি হবে যে না আমার বউটা আমাকে বানিয়ে দিয়েছে। এই হাঁড়িটা ধুয়ে রাখতে হবে আপাতত। এই পুরো ডালটা কিন্তু পিসবো না, পুরো ডালটা করবো না, তাহলে এক গাদা করা হবে আর এক গাদা খাওয়া হবে। তো এই ডালটাকে ভালো করে পিষে রাখি। আর এই দেখ এখানে পাটালি গুড় বার করে রেখেছি, এই গুড়ের অর্ধেক আমি শিরা করে তার মধ্যে চোবাবো। তো চলো আগে আমার কর্তামশাইয়ের জন্য করি। আগে এটা ভালো করে ধুয়েছি, আবার ধোবো। এখন জারে আমি ছোট জারে করেছি, মিডিয়াম জারটা বা বড় জারটা নিলে বেশি ভালো হতো, তো আমি ছোট জারেই করে নিলাম। আমি প্রথমে না বেশি পরিমাণে দিয়ে দিয়েছিলাম, পিসতে অসুবিধা হচ্ছিল, তো এই জন্য প্রথমে এক গাদা নেবে না, অল্প অল্প করে নিয়ে পিসবে, একদম মিহি পেস্ট করবে। আর জল কিন্তু ভুলেও বেশি দেবে না, তাহলে কিন্তু প্রচুর তেল টেনে নেবে, আর তখন এটা ফেটাতে খুব সমস্যা হবে। আমি তো হাত দিয়ে ফেটাবো প্রায় মিনিট 3, তার জন্য হাতে যাদের প্রবলেম হয় শোল্ডারে, যেমন আমি অনেকক্ষণ ধরে এরকম করলে আমার হাতে ব্যথা হয়, বাঁ হাতে বিশেষ করে ব্যথা হয়, তারা ওই বিটার দিয়ে করতে পারো, কিন্তু এটা হাত দিয়ে করলে বেশি ভালো হয়। তো যেটুকু মানে মিক্সির গায়ে লেগে আছে পুরোটাই নেবার, খুব ভালো করে কিন্তু এটাকে ফেটাতে হবে। তার আগে আমি এর মধ্যে কিছুটা লবণ অ্যাড করছি, আর অ্যাড করব হচ্ছে অল্প পরিমাণে মৌরি। এরপর এটাকে খুব ভালো করে আমি দেখো হাতের সাহায্যে একদিকেই কিন্তু বিট করছি। এই প্রসেসটাকে বিটারেও করা যেত, তবে আর আলাদা করে বিটার বের করবার আমার ইচ্ছে হলো না। আসলে ভাবলাম যে পরিমাণে কম, তো
খুব বেশিক্ষণ হয়তো লাগবে না, কিন্তু না বেশ অনেকক্ষণ ধরে এটাকে ফেটাতে হয়েছে। আর এটা চেক করবার একটা প্রসেস হচ্ছে, অল্প করে জল নিয়ে যদি দেখো জলের ওপর এটা ভেসে উঠছে, একটুখানি ফেলবে জলের মধ্যে, যদি এই ব্যাটারটা ভেসে ওঠে বুঝবে একদম খুব স্মুথ এবং ফোলা ফোলা হবে। তোমরা ভাজার সময় দেখতে পাবে যে কতটা সুন্দর হয়েছে। আমি ছোটো ছোটো করে করব, তারপরেও একদম রসগোল্লার মতন হয়ে যাবে। তো বেশ অনেকক্ষণ ধরে কিন্তু এটাকে আমি 3 থেকে 4 মিনিট ধরে দেখো থেমে থেমে বিট করে নিয়েছি। হয়ে গেছে এদিকে আমার বিট করা। আগে ভাবলাম যে আমি শিরাটা বানিয়ে নিই, গুড়ের যে শিরাটা বানাবো সেটা। তো নতুন যে হাঁড়িটা ওটার মধ্যেই করছি, কারণ দেখো নতুন যখন জিনিস আসে বলে যে তার মধ্যে মিষ্টি কিছু বানানো নাকি শুভ। তো সেই জন্য আমি এখানে হাঁড়ির মধ্যে নিয়ে নিলাম বেশ কিছুটা পরিমাণে গুড়। যে ছোট গুড় এনেছিল তার অর্ধেকটা পরিমাণ এখানে পুরো দিয়ে দিয়েছি। তো রসবড়াটা চিনি দিয়েও বানানো হলো না, আর খুব বেশি ক্যাটক্যাটে মিষ্টিও হলো না। তো এর মধ্যে আমি 4টে মতন এলাচ দিয়ে দিচ্ছি ফাটিয়ে। হ্যাঁ, তো এলাচের গন্ধটা কিন্তু এই শিরার মধ্যেই আসবে। অনেকে আবার ওই মানে ব্যাটারের মধ্যেও এলাচ দেয়, সেটাও করতে পারো, তবে ওটার মধ্যে আমি মৌরি দিয়েছি। মৌরির আলাদা ফ্লেভার থাকে, আর এর মধ্যে এলাচের ফ্লেভারটা বেশি ভালো লাগবে। যারা চিনি শিরায় করবে তারা কিন্তু মানে একটু অল্প করে লেবু দিয়ে দেবে, নাহলে চিনির শিরাটা না শক্ত শক্ত, মানে ওপর দিয়ে একটা সাদা সাদা লেয়ার হয়ে যায়। আর এই যে কোনো স্টিকার দেখবে গরমের ওপর পাত্র বসাবে, সেটা স্টিল হোক বা অ্যালুমিনিয়াম হোক, যেই গরম হবে আস্তে করে টানবে ওই স্টিকারটা উঠে যাবে। তো না হলে দেখবে অনেক সময় কাগজের স্টিকারও দেখবে চিপকে থাকে, তুমি যতই ঘষে ঘষে তোলো না কেন। তার আগে যদি এই প্রসেসটা করে নাও তাহলে দেখবে একদমই তোমার স্টিকারটা চিপকে থাকবে না, খুব স্মুথলি উঠে যাবে। এদিকে আমি ছোটো কড়াইটাই কিন্তু নিয়ে নিলাম, কারণ এই কড়াইতে আমার ভাজতে সুবিধা হয়। তোমাদের যাদের বড় কড়াই থাকবে বড় কড়াইতে নিয়ে নেবে। আমি এখন ছোটো ছোটো বলস করে করে এর মধ্যে দিয়ে দেবো। আর যে শিরাটা ওদিকে বানাচ্ছি ওটা কিন্তু না কোনো চিপচিপে হবে না কিছু, শুধুমাত্র এই গুড়টা খুব ভালো করে গলাবো। এখন দেখো এই যে ছোটো ছোটো করে বলগুলো এক এক করে আমি তেলের মধ্যে ছেড়ে দেবো। এই ওপর দিকে যেরকম একটা ল্যাজ মতন উঠছে, এগুলো কিন্তু কিছুই থাকবে না, প্লেন বল যেরকম হয় গোল গোল সেরকমই হয়ে যাবে। প্রথম এইটাই হচ্ছে মেন, যে তোমার ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে, জল বেশি না কিছু না, একদম খুব ভালো মতন তোমার বড়াগুলো একদম যা দিয়েছো তার 4 ডবল হয়ে রসগোল্লার মতন ফুলে উঠবে, তোমরা দেখতে পাবে। তাও তো আমি এবারে একটু বেশি বড় বড় করেছিলাম, এরপরে লাস্টের যেগুলো করব সেগুলো একদমই ছোট ছোট করব, তারপরেও কত সুন্দর বড় বড় হয়ে যাবে। তোমাদের একটা কথা আমি বলি, দেখবে তোমাদের না মানে আমাদের প্রত্যেকেরই আশেপাশে বেশ কিছু মানুষজন থাকে যারা আমাদের হারতে দেখলে খুব খুশি বা খারাপ থাকতে দেখলে খুব খুশি। সেটা পরিবারের মধ্যেও হতে পারে বা আশেপাশের মানুষজন হতে পারে, হ্যাঁ, বা তোমার পরিচিত কেউ হতে পারে। তুমি যদি কোনো কারণে একটু এগিয়ে থাকো তোমার কোনো কাজের জন্য, সে তোমাকে ভীষণভাবে ছোট করবার মানসিকতা একটা তৈরি করবে, সেটা বা নিজের মনে একটা কোনোভাবে রাগ পুষে রাখবে এবং তোমাকে অনেক কিছুই বলতে পারে বা তুমি পেছনে অনেক কিছু শুনতে পারো। তো আমি না কি করি, এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি, বা বলতে পারো জীবন আমাকে এটা শিখিয়েছে এবং খুব শান্তিতে তারপর থেকে আমি থাকি। সেটা হচ্ছে আমি নিজেকে না আগে থেকেই আমি হেরে থাকি, কখনোই আমি সম্মুখ সমরে নেবে কোনো কিছুর জন্য তর্কাতর্কি বা নিজেকে বড় করা বা আমি নিজে যে ভালো সেটা প্রমাণ করতে কখনো যাই না। কারণ যে আমাকে খারাপ করবার মন মানসিকতা নিয়ে দেখে বা আমার খারাপটা দেখতে চায়, তাকে আমি কখনোই কোনো কিছুতেই প্রুভ করতে পারবো না যে আমি খুব ভালো। ওই জন্য আমি আগে থেকেই হেরে থাকি, তাই আমাকে হারানোটা খুব ডিফিকাল্ট। আর কার কাছে হেরে থাকি সেটা হচ্ছে ঈশ্বরের কাছে, যে ঠাকুর তুমি সব কিছু জানো, তুমি সব কিছু দেখেছো, তোমার কাছে কোনো কিছুই মানে প্রমাণ করবার নেই। আর জানো তো তার লাঠির আঘাত কিন্তু সাংঘাতিক, কিন্তু তার লাঠিতে কোনো শব্দ হয় না, এটা হচ্ছে সব থেকে বড় পাওনা। যারা যারা ঈশ্বরের উপস্থিতি বা উপলব্ধি, ঈশ্বরকে তো আমি বারবার বলি চোখে দেখা যায় না, তাকে ফিল করা যায়, উপলব্ধি করা যায়। তো ওই জন্য নিজের কর্মর দ্বারা আমি সবসময় তাকে ফিল করেছি বা উপলব্ধি করেছি। তো আমি সত্যি বলতে এটা ভীষণ মানি যে সব কিছুতে আমি আগে থেকেই হেরে থাকি, যার ফলে কি কখনো আমাকে কোনো কিছু নিয়ে হেরে গেলে কষ্ট তো পেতেই হয় না, উল্টে মনের মধ্যে অনেক শান্তি থাকে, অনেক শান্তি। আর ওই জন্য নিজেকে কখনো যে আমি ঠিক, তোমরা আমাকে ভুল বলছো, কখনো এই জিনিসের দিকে যাই না। তো এই হলো ব্যাপার। আর ওদিকে তো রসবড়া হচ্ছেই, তার সাথে সাথে তো আমাকে ডিনারটাও তাড়াতাড়ি করে বানাতে হবে। এখানে আমি ওই যে বড়া করছি তার থেকে কিছুটা তেল জানো তো তুলে নিয়েছি, কারণ আমি জানি লাস্টে অনেকটাই তেল বেঁচে যাবে। আর আজকে যে চিলি চিকেনটা করছি সেটা হচ্ছে অয়েল ফ্রি চিলি চিকেন, মানে ওই ডিপ ফ্রাই না। এখানে আমি টমেটো সস, চিলি সস, সয়া সস, চিলি সস না, আমি এখানে সেজওয়ান সসটা দিই,
ইদানিং, ভীষণ ভালো হয় খেতে। তার সাথে গন্ধরাজ লেবুর কিছুটা রস অল্প ছিল, অর্ধেকটা মতন ছিল গন্ধরাজ লেবু, মানে অর্ধেকেরও অর্ধেক ছিল, সেটা মিশিয়ে রেখেছিলাম। আর অল্প আদা রসুন কাঁচা লঙ্কা বাটা ছিল, সেটাও মিশিয়ে রেখেছিলাম। তারপরে এর মধ্যে ডুমো করে পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়েছি, কিছুটা ভিনিগার দিয়েছিলাম আর সয়া সস দিয়েছিলাম, দিয়ে একসাথে মাখিয়ে কিন্তু অল্প সামান্য তেলে ওটাকে বসিয়ে দিয়েছি। আর এটাকে ঢেকে ঢেকে রান্না করব, একদম ড্রাই চিলি চিকেন, যাতে ড্রাই হয়ে যায় ততক্ষণ। না এর মধ্যে কর্নফ্লাওয়ার দেবো না কিছু, এটা একটা মাস্ট মানে ট্রাই রেসিপি। এর আগেও আমি শেয়ার করেছি এইভাবে চিলি চিকেন। যদি তেল ভাজা ছাড়া খেতে চাও এইভাবে করতে পারো। বাবা কত বড় হয়ে গেল, কতটুকু ডাল বাটলাম তাই দেখো ফুলে গেছে সব, এইগুলো সব ফুলে যাবে। আমি ভাবলাম বাবা এত রস বানিয়েছি, সকালে মনে হয় সব রস টেনে নেবে, জানো তো। আমি ভাবলাম রস হয়তো সব বেশি হবে, আর একদম গুড়ের, কোনো চিনি দিইনি, আর অল্পই আছে। তো যেটুকু তেল দিয়েছিলাম ওইটুকু তেলের মধ্যেই করেছি, অল্প অল্প করে দিয়ে তেল নষ্ট করব না, এই হচ্ছে আমার নীতি। তো ওদিকে হচ্ছে, আর এখানে আমি কন্টিনিউ এটাকে ড্রাই করে যাচ্ছি। এখানে ওই লেবু নিয়ে এসেছিলো পরে আবার একটা গন্ধরাজ লেবু, কারণ বললাম না অল্প ছিল, আমি জিসটা দিতেই পারিনি। তো তার সাথে পাতা লাগা ছিল, মানে গন্ধরাজ লেবুরই পাতা ছিল, ওটাকে দুটো কেটে এর মধ্যে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিলাম। আর ওই সবুজ, একদম গাঢ় সবুজ, দেখো খুব ভালো এনেছে আজকে যে লেবুটা নিয়ে এসেছে, অল্প করেই দিলাম, কারণ এর আগে আমি বেশ কিছুটা গন্ধরাজ লেবু দিয়েছি। তো এখন এটাকে খুব শুকনো শুকনো করে নেব। এখনও পর্যন্ত গ্রেভি আছে, একদম হেলদি ভার্সন, কিন্তু অপূর্ব খেতে লাগে। এখন এর মধ্যে একটু লবণ দিচ্ছি, দিয়ে, কারণ এর মধ্যে কিন্তু ডিম নেই, কিচ্ছু নেই, হ্যাঁ, শুধুমাত্র কিছু সস দিয়ে এটাকে বলতে পারো যে তেল ছাড়াই টস করা। তো লো ফ্লেমে ওটাকে রান্না হতে দিয়ে এসেছি। এদিকে বিছানার ওপর বেশ কিছু টুকিটাকি জিনিসপত্র থাকে, সেগুলোকে আমি তাড়াতাড়ি করে ভাঁজ করে নিই। যখন রান্না করতে করতে এই কাজটা সেরে নিই, তাহলে আলাদা করে আর রাতের দিকে আমাকে এগুলো ক্লিন করতে লাগে না। এই ঘরে চাদর তো অত পাল্টাই না, ধরো সপ্তাহে একদিন পাল্টালেই যথেষ্ট, কারণ এই ঘরে কেউ ঘুমাই না। তো এখন এটাকে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিলাম। তো দেখো এখানে কমপ্লিট একদম ঘরে বানানো রসবড়া। এখন আমি কিন্তু টেস্ট করিনি, কিন্তু আমি জানি এটা খুবই ভালো হয়েছে খেতে, এটুকু শিওর। আর এই হচ্ছে অয়েল ফ্রি, কমপ্লিটলি না, সামান্য পরিমাণে তেল দেওয়া ড্রাই চিলি চিকেন, মাস্ট ট্রাই রেসিপি। এটা কি গেল বলো তো, এটা বাইক গেল, আমি ইচ্ছে করে সাউন্ডটা রেখে দিলাম। শোনো মানুষ কীরকম ধরনের সাউন্ড পলিউশন করতে পারে, ইচ্ছে করে করে এরকম ধরনের। এটা বুলেট বাইক না কি বাইক জানি না, এরকম দাম করে যেন একটা কি বুলেট ছাড়লে এরকম আওয়াজ হয়, এত বাজে লাগে, এত দেখো কি আর করা যাবে, এটা মানুষের যদি মানে বোধ বুদ্ধি না হয়। যাই হোক, এই হচ্ছে চিলি চিকেন। অবশ্যই এটা মাস্ট ট্রাই কিন্তু রেসিপি, অবশ্যই ট্রাই করবে যারা অয়েল ফ্রি একটু খাবার দাবার খেতে চাইছো, বা হাজব্যান্ডের কোলেস্টেরল আছে, কোনো সমস্যা আছে, অথচ চটপটা খেতে ইচ্ছে করছে, কোনো স্টার্টার আইটেম বানাতে চাও উইদাউট ডিপ ফ্রাই, একদম বানিয়ে ট্রাই করো, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন হয়েছে। আর এটা তো কিছু বলার নেই, এটা তো ডিপ ফ্রাই করেই তোমায় খেতে হবে। হ্যাঁ, স্পেশাল আমাদের আজকের আইটেম এটা। তো এই এখন তো দেখো, সত্যি কথা বলতে ঘরের কাজকর্ম সেভাবে আমি দেখাবার সময় পাচ্ছি না। সকাল থেকে এতটা পরিমাণে ব্যস্ততার মধ্যে দিন কাটছে, আয়ুষ্মানের এক্সাম আসছে, ওকে পড়াতে বসানো, আমি না বস, তোমরা তো জানোই পরীক্ষার আগে কি হয়, আলাদা করে আমায় বলতে লাগে না। তো সেই সমস্ত কাজগুলো আমি আগে ওকে পড়ালাম, পড়িয়ে টড়িয়ে নিয়ে, তারপর আজকে সকালেও সরস্বতী পুজো ছিল আর কি, পুজো অনেকেই করেছে, কেন পড়বো আমি, সরস্বতী পুজোতে পড়ে না, আমি আমাদের পুজো হয়ে গেছে, আমি বই তুলে দেবো, মানে ঠাকুরের সামনে থেকে তুলে দিলে তুই পড়তে পারবি। তো সেই সমস্ত নিয়ে মানে যে বাচ্চা নিজে থেকে পড়ে তার জন্য মায়ের কোনো চিন্তা থাকে না, কিন্তু যে বাচ্চার পেছনে মাদের খাটতে হয়, পড়তে বসলে সেই মারা জানে যে কতটা স্ট্রাগল করতে হয়, কান্না কাটি লাগিয়ে দেবে, আমার শান্তি নেই। আর সত্যি কথা, এই পড়ে এসে হোমওয়ার্ক করা, স্কুল থেকে এসে আগে স্যারের হোমওয়ার্ক কর, আগে ম্যামের হোমওয়ার্ক কর, সত্যি প্রচুর প্রেশারে থাকে। এবার তোমরা বলবে এই বয়সে এত প্রেশার দেওয়ার কোনো মানেই হয় না, কিছু করার নেই। দেখো যেরকম ধরনের লাইফস্টাইল বা যে ধরনের ওদের পড়াশোনা, তাদের, আমি শুধু না, আমি একা করি না, ওর বন্ধু বান্ধবের সবারই সেম কথা, যে একটু রেস্ট পায় না, বসতে সময় পায় না,
কম্পিটিশনের যুগ, কিছু করার নেই। টিকে থাকতে হলে ওদের এখন থেকে যেভাবে মজবুত হবে সেভাবেই ওদের ভবিষ্যতে তৈরি হবে। এখন কষ্ট করবে, পরে আরাম করতেই পারবে। কারণ আমি জানি মোটামুটি 7-8-এর পর থেকে ওরা অনেক স্মুথ হয়ে যায় পড়াশোনা ওদের স্কুলে। আমি যেটা জানি যে এখন যে প্রেশারটা নেয় পরে আর ওদের এতটা প্রেশার মনে হয় না। 9-10 ওরা খুব স্মুথলি ভালোভাবে পাস করে। তো এই হচ্ছে ব্যাপার। আর কিছু দেখো পুরনো জামা কাপড় না বের করেছিলাম, কিছু তো আমি সবই ম্যাক্সিমাম ভালো যেগুলো থাকে দিয়ে দিই, আর যেগুলো ভালো থাকে না মানে একটু ছেঁড়া নিচের দিকটা, এগুলো সমস্ত কেচে আমি টুকরো টুকরো করে কাপড়গুলো কেটে নেবো। এগুলো সুতির গেঞ্জি কাপড়, এগুলো কি বলতো ওই ছোটো ছোটো করে কেটে সমস্ত মুছতে টুছতে ধরো কোথাও তেল পড়লো কিছু পড়লো মুছে ফেলে দেবো, বুঝতে পারলে? এই জন্য কাপড়গুলো বার করে রেখে প্রিন্ট করবো। টাটা বাই বাই, গুড নাইট, সায়নারা।